সবাইকে আবার অভিনন্দন নতুন আরেকটি গল্পে। আর সাথে রয়েছি আমি ফারজানা আহমেদ। আজকের গল্প পাঠে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের দ্বিতীয় পর্ব। না, যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের রাঁধুনিগিরির সব জায়গায় সমান। এ হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আবার কে কে আছে কে জানে। তাছাড়া বেচুবাবু তাহার 5 বছরের অন্নদাতা। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়া যাওয়া ঠিক নয়। সে নিজে হোটেল খুলিবে, এই তো তাহার লক্ষ্য। রাঁধুনিবৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তাহার পর রাধাবল্লভ দয়া। পরদিন খুব সকালে পদ্মঝি আসিয়া ডাকিল, ও ঠাকুর, দোর খোলো, এখনো ঘুম? বাবা, কুম্ভকর্ণকে হার মানালে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেচু চক্কতি আসিলেন। দরজায় গদিতে ও ক্যাশবাক্সে গঙ্গা জলের ছিটা দিয়া ক্যাশবাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গা জল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মঝিকে বলিলেন, ধুনো দে, বেলা হয়ে গেল। আজ হাটবার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আজ দে। আর সেদিনকার মতো পচা দইটই আনিস নে বাপু, ওতে নাম খারাপ হয়ে যায়। শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাবে, দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়াগাঁয়ের চাষা লোক। তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েক হাড়ি দইয়ের বরাদ্দ আছে। এই দই পদ্মঝি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেলে বিক্রয় করিয়া 2 পয়সা লাভ করিয়া থাকে। এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না তাহা বলাই বাহুল্য। পদ্মঝি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত সব অনাশ্চেষ্টে কথা। পচা দই না ঘণ্ট। কে বলছে দই পচা? ওই মুখপুরা হাজারি ঠাকুর তো। ওর ছেড়াদ্দর চাল যদি আজ। হাজারি ঠাকুর কথাটা বলিয়াছিল বটে, তবে সেই দই পচা কি তাজা তাহা বলে নাই। বলিয়াছিল ব্যাপারী খদ্দেররা বলাবলি করিতেছিল, এই রকম খারাপ দই খাইতে দিলে তাহারা 14 পয়সার জায়গায় 12 পয়সার বেশি খোরাকি দিবে না। পদ্মঝি রান্নাঘরের চৌকাঠে পা দিয়া ঝাঁঝালো ঝগড়া সুরে বলিল, বলি, ও ঠাকুর, দই পচা তোমাকে কে বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, ওই সাধু মণ্ডল আর তার ভাইপো রোজ হাটেই তো এখানে খায়, ওরাই বলছিল। বলছিল? তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা? তোমার মতো হিংসুক কুচুটের লোক তো কখনো দেখিনি। আমি দই দিই বলে তুমি হিংসে বুক ফেটে মরে যাচ্ছ, সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুম গয়লানির ছাপ বাক্সে পয়সা না উঠলে কি আর তোমার মনে শান্তি আছে? গাঁজাখোর মরই পোড়া বামন কথাকার। হাজারি জিভ কাটিয়া বলিল, ছি ছি, কি যে বলো পদ্মদিদি, তার ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গায়ে, আমায় জ্যাঠা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি। তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? ইহার উত্তরে পদ্মঝি যা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারির চোখে প্রায় জল আসিল। কুসুমকে সে সত্যই মেয়ের মতো স্নেহ করে। তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে রানাঘাটে তার শ্বশুরবাড়ি। অল্প বয়সে বিধবা হইয়াছে। এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট 2টি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া বাড়িতে কেহ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে, দাঁড়ান একটু, পায়ের ধুলো দিন। আপনি এখানে কোথায়? আরে কুসুম, কোথেকে তুই এখানে? এই তো আমার শ্বশুরবাড়ি, ছোট বাজারে মন্দিরের গায়ে। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেলবাজারে আজ মাস 6-7 আছি। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজারি ঠাকুর অনেকবার লুকায়া হোটেল হইতে রাধা ভাত তরকারি তাহাকে থালা করিয়া বাড়িয়া দিয়াছে। দুধ দই বেচিয়া ফিরিবার সময় কুণ্ঠদের পাটের আড়তের গলিটায় দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মজির চোখ এড়ায় নাই, সুতরাং সে বলিতেই পারে। দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো চূর্ণির ধারে যাইতেছে। এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইল। কুসুম দুধের ভার হাতে ঝুলাইয়া বাড়ি ফিরিতেছিল। তাহার বয়স 24-25, বেশ স্বাস্থ্য, রং শ্যামবর্ণ, মুখশ্রী বেশ শান্ত। হাজারি বলিল,
বাড়ি ফিরছিস এত বেলায় যে? কুসুম বলিল, জ্যাঠামশাই বড্ড দেরি হয়ে গেল। নিজের তো দুধ নেই, কায়েতপাড়া থেকে দুধ আনি, তবে বিক্রি করি, তবে বাড়ি ফিরি। আসুন না আমাদের বাড়ি। না, এখন আর কোথায় যাব, তুই যা, খাবি দাবি। কুসুম কিছুতেই ছাড়ে না, বলিল, আমার খাওয়া দাওয়া জ্যাঠামশাই, শাশুড়ি রেঁধে দিয়েছে, গিয়ে খাবো। কতক্ষণ লাগবে, আসুন না। হাজারেই অগত্যা গেল। ছচাল একখানা বড় ঘর, সেখানেতে কুসুমের শাশুড়ি থাকে, আর একখানা ছোট চারচালা ঘরে কুসুম ছেলে দুটি লইয়া থাকে। শাশুড়ির সহিত কুসুমের খুব সদ্ভাব নাই। কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়া বসাইল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ, পুরো কাঁথা পাতিয়া সুন্দর পরিপাটি বিছানা তাহার উপরে। তক্তপোষের নিচে বালি দেওয়া আর বছরের আলু, এক কোণে কতকগুলি হাঁড়িকুড়ি ও একটা বড় জ্বালাবাসের আলনাতে কতগুলি লেপ কাঁথা বাঁধা। একটা জলচৌকিতে থান কতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাঁসার বাসন। ঘর দেখিয়া হাজারির মনে হইল কুসুম বেশ সাজায় রাখিতে জানে জিনিসপত্র। কুসুম বলিল, পান খাবেন জ্যাঠামশাই? দে একটা, আর তুই খেতে যা, বেলা অনেক হয়েছে। কিন্তু কুসুমের দেখা গেল খাওয়ার সম্বন্ধে কোনো তাড়া নাই। হাজারিকে পান দিয়া সে হাজারির সামনে মেঝেতে বসিয়া গল্প করিতে লাগিল। প্রায় ঘণ্টাখানেক হইয়া গেল। সে নড়িবার নামও করে না দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল। বলিল, তুই খেতে যা না, আমি যাই, আবার উনুনে আঁচ দিতে হবে সকাল সকাল। কুসুম বলিল, যাচ্ছি এবার। বলিয়া আর যায় না। আরও আধ ঘণ্টা কাটিয়া গেল। কুসুম আর যায় নাই। বাবা মারা গিয়াছে। ভাইয়েরা গরিব বলিয়া হোক বা ভাই বউদের জন্যই হোক, তাহাকে বাপের বাড়িতে কেহ লইয়া যায় না। নিজে দু একবার গিয়াছিল, বেশি দিন টিকিতে পারে নাই। ভাই বউদের ব্যবহার ভালো নয়। হাজারির সঙ্গে কুসুম সেই সব কাহিনী বলিতে লাগিল। ছেলেবেলায় গ্রামে কি পথে করিয়াছিল কি, সেই বিষয়ে কথাও তাহার আর ফুরায় না। এখানে ছোলার শাক পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের গায়ের যুগিপাড়ার মাঠে আমরা ছোলার শাক তুলতে যেতাম জ্যাঠামশাই। একবার, তখন আমার বয়স 9 বছর। আমি আর সাধু কোমরের মেয়ে আদর, আমরা দুজনে গিয়েছি ছোলার শাক তুলতে। একটা মিনসে দেখি জ্যাঠামশাই ছোলার খেতে বসে কচি ছোলা তুলে তুলে খাচ্ছে। আমাদের দেখে দৌড় দৌড়, বিষম দৌড়। আমরা তো হেসে বাঁচিনি, ভেবেছে বুঝি আমাদের ক্ষেত। বলিয়া কুসুম মুখে কাপড় দিয়া হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। হাজারি দেখিল ইহার ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে হোটেলে যাইতে বিলম্ব হইবে। পদ্মঝি মুখ নাড়ার চোটে অতিষ্ঠ করিয়া তুলিবে। সে উঠিতে যাইতেছে। কুসুম বলিল, দাঁড়ান জ্যাঠামশাই, আপনার জন্য একটা জিনিস করে রেখেছি, সেইটি দেবার জন্যই আপনাকে নিয়ে এলাম। বলিয়া একটা কাপড়ের পুটলি খুলিয়া একখানা কাঁথা বাহির করিয়া হাজারের সামনে মেলিয়া ধরিয়া বলিল, কেমন হয়েছে কাঁথাখানা? বাহ, বেশ হয়েছে রে। কুসুম কাঁথাখানি পাঠ করিতে করিতে হাসি মুখে বলিল, আপনি এখানা রাত্রি পেতে শোবেন। আপনি শুধু মাদুরের উপর শুয়ে থাকেন হোটেলে। আমার অনেক দিনের ইচ্ছা, একখানা কাঁথা আপনাকে সেলাই করে দেব। তা 2-3 মাস ধরে একটু একটু করে, এখানা আজ দিন 5-6 হলো শেষ হয়েছে। হাজারি ভারী খুশি হইল। কুসুমের বাবা রসিক ঘোষ প্রায় তাহার সমবয়সী। কুসুম তাহার মেয়ের সমান, একই গায়ের লোক। তাহা হইলেও কি সবাই করে? গায়ে তো কত লোক আছে। মুখে বলিল, বেঁচে থাক মা, মেয়ে না হলে বাপের জন্য এত আত্মি দেখায় কে? ভারী চমৎকার কথা। আমি পেতে শুয়ে বাঁচব এখন। ভারী চমৎকার কথা, বেশ বেশ। কুসুম বলিল, জ্যাঠামশাই, আপনি তো বললেন মেয়ে না হলে কে করে, কিন্তু আমিও বলছি, বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে? শ্রাবণ মাসের সেই উপজরান্ত বাদলায় কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে সে বাঁ হাতের আঁচল দিয়া চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রইল। কিছুক্ষণ পরে বলিল, মাথার উপর ভগবান জানেন, আর কেউ জানে না আপনি আমার জন্য যা করছেন। আপনি ব্রাহ্মণ, দেবতা, আমি ছোট জাতের মেয়ে, আমার ছোট মুখে বড় কথা সাজে না। তবে আমিও বলছি, উপরের দেনেওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন, আমিও যেন দেখে মরি।
বলিয়েই সে আসিয়া হাজারের পায়ে গড় খাইয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিল। সেদিন ছিল বেশ বর্ষা। হাজারে দেখিল হোটেলে গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসিয়া আছে। অন্যদিকে এই ধরনের খদ্দের এই হোটেলে সাধারণত আসে না। হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল। বেচু চক্কতি ডাকিল, হাজারি ঠাকুর, এইদিকে এসো। হাজারি গদির ঘরে দরজায় আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন, এই ঠাকুরটির নাম হাজারি? বেচু চক্কতি বলিল, হাঁ বাবু, এরই নাম হাজারি। বাবুটি বলিলেন, এর কথাই শুনেছি। ঠাকুর, তুমি আজ বর্ষার দিনে আমাদের মাংস পোলাও রেঁধে ভালো করে খাওয়াতে পারবে? তোমার আলাদা মজুরি যা হয় দেব। বেচু বলিল, ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু? আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অবধি লোকে জানে। ও আমারই ঠাকুর, ওকে কিছু দিতে হবে না। আপনারা যা হুকুম করবেন তাও করবে। এই সময় পদ্মজি বেচু চক্কতির ডাকে ঘরে ঢুকিল। বেচু চক্কতি কিছু বলিবার পূর্বে জৈনক বাবু বলিল, ঝি, আমাদের একটু চা করে খাওয়াবো তো এই বর্ষার দিনটাতে। না হয় কোনো দোকান থেকে একটু এনে দাও। বুঝলেন চক্কতি মশাই, আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন, সে কথা মিথ্যে নয়। আমরা যখন আজ শিকারে বেরিয়েছি তখন আমার পিস্তত ভাই বলে দিয়েছিল, রানাঘাট যাচ্ছ? শিকার করে ফেরবার পথে রেলবাজারের বেচু চক্কতির হোটেলের হাজারি ঠাকুরের হাতে মাংস খেয়ে এসো। তাই আজ সারাদিন জলার আর বিলের পাখি মেয়ে বেরিয়ে বেরিয়ে ভাবলাম ফেরবার গাড়ি তো রাত 10টায়। এই বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যাই। মজুরি কেন দেব না চক্কতি মশাই? ও আমাদের রান্না করুক, আমরা ওকে খুশি করে দিয়ে যাব। ওর জন্যই তো এখানে আসা। কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল। আরও সে খুশি হইল এই ভাবিয়া যে চক্কতি মশাইয়ের কানে কথাগুলি গেল, তাহার চাকরির উন্নতি হইতে পারে। মনিবের সুনজরে পড়িলে কি না সম্ভব। খুশির চোটে ইহা সে লক্ষ্যই করিল না যে পদ্মজি তাহার প্রশংসা শুনিয়া এই দিকে হিংসায় নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাবুরা হোটেলের উপর নির্ভর করিল না, তাহারা জিনিসপত্র নিজেরাই কিনিয়া আনিল। হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে। মাংসে এতটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্নার কায়দা সে তাহাদের গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলির স্ত্রীর নিকট অনেক দিন আগে শিখিয়াছিল। কিন্তু হোটেলের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনোদিনই থাকে না। তবে বাধা খরিদ্দারগণের মনসন্তুষ্টির জন্য মাসে একবার বা দুবার মাংস দেওয়ার ব্যবস্থা আছে বটে। সেই রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাতে গেলে চলে না, বা হাজারের ইচ্ছাও করে না। যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করিতে ইচ্ছা করে না, তেমনি হাজারি ঠিক করিল পদ্মজি তাহাকে দুই চক্ষু পারিয়া যেমন দেখিতে পারে না, তেমনি আজ মাংস রাঁধিয়া সকলের বাহবা লইয়া পদ্মজির চোখে আঙুল দিয়া দেখাইয়া দিবে তাহাকে যত ছোট মনে করেও তত ছোট সে নয়। সেও মানুষ, সে অনেক বড় মানুষ। ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না। পদ্মজি জোগাড় দিবে না এ জানা কথা। হোটেলের অন্য উড়ে বামুনটিকে বলিতে পারা যায় না, কারণ সেই হোটেলের সাধারণ রান্নারা দেবে। একবার ভাবিল কুসুমকে আনব, পরক্ষণে স্থির করিল তার দরকার নাই। লোকে কে কি বলিবে, পদ্মজি তো বটি পাতিয়া কুটিবে কুসুমকে। যাক, নিজেই যাহা হয় করিয়া লইবে। এখন বেলা হইয়াছে। হাজারি বাজার হইতে কেনা তরিতরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপাইয়া দিল। বর্ষাও যেন নামিয়াছে হিমালয় পাহাড় ভাঙিয়া, কাঠগুলো ভিজিয়া গিয়াছে। মাংস সে কয়লার জালে রাঁধিবে না, তাহার সেই বিশেষ প্রণালীর মাংস রান্না কয়লার জালে হইবে না। সব রান্না শেষ হইতে বেলা 2টা বাজিয়া গেল। তারপরে খরিদ্দার বাবুরা খাইতে বসিল। মাংস পরিবেশন করিবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয়ের সহিত হাজারে বুঝিয়াছে আজ যেই ধরনের মাংস রান্না হইয়াছে ইহাদের ভালো না লাগিয়া উপায় নাই। হইলও তাই। বাবুরা বেচু চক্কতিকে ডাকাইলেন। হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচু চক্কতিও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল সে কথা নিয়া। চাকরকে ছোট করিয়া রাখিয়া মনিবের সুবিধা আছে, তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে। যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বলিলেন, তুমি এখানে কত পাও ঠাকুর? 7 টাকা আর খাওয়া পড়া।
এই 2 টাকা তোমাকে আমরা বকশিশ দিলাম। চমৎকার রান্না তোমার। যখন আবার এদিকে আসবো তুমি আমাদের রেঁধে খাইও। হাজারি ভারী খুশি হইল। বকশিশ ইহারা হয়তো কিছু দিবেন সে আশা করিয়াছিল বটে, কি 2 টাকা দিবেন তা সে ভাবে নাই। যাইবার সময় বেচু চক্কতির সামনে বাবুরা হাজারির রান্নার আরেক তরফা প্রশংসা করিয়া গেলেন, আর একবার শীঘ্রই শিকারে আসিবেন এইদিকে। তখন এখানে আসিয়া হাজারি ঠাকুরের হাতে মাংস না খাইলে তাহাদের চলিবেই না। বেশ হোটেল করেছেন চক্কতি মশাই। বেচু চক্কতি বিনীতভাবে কাচুমাচু হইয়া বলিল, হাগ্গে বাবু মশাইয়েরা, রাজশাহী লোক, সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন। এই রানাঘাট রেলবাজারে হোটেল আছে অনেকগুলো, কিন্তু আপনাদের মতো লোক যখনই আসেন সকলেই দয়া করে এই গরিবের কুঠুরিতেই পায়ের ধুলো দিয়ে থাকেন। তা আসবেন, যখন আপনাদের ইচ্ছা হয় আগে থেকেই একখানা চিঠি দেবেন, সব মজুদ থাকবে আপনাদের জন্য। বলবেন কলকাতায় ফিরে 2-4 জন আলাপি লোককে, যাতে এদিকে এলে তারাও এখানে এসে ওঠেন। বাবু, তা আমার বামুনের মজুরিটা? হ্যাঁ, কত মজুরি দেব? তা দিন বাবু, 1 বেলার মজুরি 8 আনা দিন। বাবুরা আরও 8 আনা পয়সা বেচুর হাতে দিয়া চলিয়া গেলেন। বেচু হাজারি ঠাকুরকে ডাকিয়া বলিল, ঠাকুর, আজ আর বেরিও না কোথাও, বেলা গিয়েছে। উনুনে আঁচ আর একটু পরেই দিতে হবে। পদ্ম কোথায়? পদ্মদিদি থালা বাসন বার করছে, ডেকে দেব? পদ্মঝি আজ যে মুখ ভার করিয়াছে হাজারি তাহা বুঝিয়াছিল, আর হোটেলের সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গিয়াছে বাবুরা। আজ আর কি তার মনে সুখ আছে? পদ্মচির মনস্তুষ্টির করিবার জন্য তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত তরকারি এবং মাংস দিয়াছিল। পদ্মঝি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া মনে হইল না। মুখ যেমন ভার তেমনই রইল। ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মজি হঠাৎ করিয়া প্রশ্ন করিল, রাধসা মাংস আর কতটা আছে ঠাকুর? বলিয়াই ডেকচির দিকে চাহিল। এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছু দিয়া আসিবে ভাবিয়া ডেকচিতে 1.5 পোয়া আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়াছিল। পদ্মঝি কি তাহা দেখিতে পাইল? পদ্ম দেখিয়াছে বুঝিয়া হাজারি বলিল, সামান্য একটু আছে। কি হবে ওটুকু? আমায় দাও না, আজ আমার ভাগ্নি জামাই আসবে। তুমি তো মাংস খাও না। কুসুমের জন্য রাখা মাংস পদ্মঝিকে দিতে হইবে। যার মুখ দেখিতে ইচ্ছে করে না হাজারি মাংস খায় না তাহা নয়। হোটেলে মাংস রান্না হইলেই হাজারি নিজের ভাগের মাংস লুকাইয়া কুসুমকে দিয়া আসে, নিজেকে বঞ্চিত করিয়া। পদ্মঝি তাহা জানে বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইবার ইচ্ছা উহার মনে জাগিয়াছে, ইহাও হাজারি বুঝিল। হাজারি বলিল, তোমায় তো দিলাম পদ্মদিদি, এইটুখানি পড়ে আছে ডেকচির তলায়, ওটুকু আর তুমি কি করবে? কি করব বললুম, তা তো তোমার কানে গেল না? ভাগ্নে জামাই এসেছে, শুনলে না? যা দিলে এতটুকুতে কি কুলোবে? ঢেলে দাও ওটুকু। হাজারি বিপন্ন মুখে বলিল, আমি একটু রেখে দিয়েছি, আমার দরকার আছে। পদ্মঝি ঘুরিয়া দাঁড়াইয়া শ্লেষে সুরে বলিল, কি দরকার? তুমি তো খাও না, কাকে দেবে শুনি? হাজারি বলিল, দেব, ও একজন একটু চেয়েছে। কে একজন? আছে, ও সে তুমি জানো না। পদ্মঝি ভাতের থালা নামাইয়া হাত নাড়িয়া বলিল, না, আমি জানি নে, তা কি আর জানি? আর সে জানি, আমার দরকার নেই। হোটেলের জিনিস তুমি কাউকে দিতে পারবে না, তোমায় অনেক দিন বলে দিয়েছি। বেশ, তুমি আমায় না দাও, চক্কতি মশাইয়ের শালাও আজ কলকাতা থেকে এসেছে, তার জন্যে মাংস বাটি করে আলাদা রেখে দাও, ও বেলা এসে খেয়ে যাবে। আমি না পেতে পারি, সে হোটেলের মালিকের আপনার লোক, সে তো পেতে পারে। বেচু চক্কতির এই শালাটিকে হাজারি অনেকবার দেখিয়াছে। মাসের মধ্যে 10 দিন আসিয়া ভগ্নিপতির বাড়ি পড়িয়া থাকে, আর কালা পেরে ধুতি পরিয়া টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের উপর কর্তৃত্ব চালায়। কথায় কথায় ঠাকুর চাকরকে অপমান করে, চোখ রাঙায় যেন হোটেলের মালিক নিজেই। তাহাদের গ্রামের মেয়ে দরিদ্রা কুসুম ভালোটা মন্দটা খাইতে পাওয়া দূরে থাকুক, অনেক সময় পেটের ভাত জুটাইতে পারে না। তাহার জন্য রাখিয়া দেওয়া এত যত্নের মাংস শেষকালে সেই চালবাজ বাদশাই খোরশালাকে দিয়া খাওয়াইতে হইবে। এই প্রস্তাব হাজারির মোটেই ভালো লাগিল না। কিন্তু সে ভালো মানুষ এবং কিছু ভীতু ধরনের লোক, যাহাদের হোটেল তাহারা যদি খাইতে চায়
হাজারি তাহা না দিয়া পারে কি করিয়া। অগত্যা হাজারিকে পদ্মঝিয়ের সামনে বড় জামবাটিতে ডেকচির মাংসটুকু ঢালিয়া রান্নাঘরের কুলুঙ্গিতে রেকাবি চাপা দিয়া রাখিয়া দিতে হইল। সামান্য একটু বেলা আছে। হাজারি সেটুকু সময়ের মধ্যেই একবার নদীর ধারে ফাঁকা জায়গা বেড়াইতে গেল। আজ তাহার মনে আত্মপ্রত্যয় খুব বাড়িয়া গিয়াছে। দুইটি জিনিস আজ বুঝিয়াছে সে। প্রথম, ভালো রান্না সে ভুলিয়া যায় নাই। কলিকাতার বাবুরাও তাহার রান্না খাইয়া তারিফ করেন। দ্বিতীয়, পরের তাবে কাজ করিলে মানুষকে মায়াদয়া বিসর্জন দিতে হয়। আজ এমন চমৎকার রান্না মাংসটুকু সে কুসুমকে খাওয়াইতে পারিল না। খাওয়াইতে হইল তাহাদের দিয়া, যাহাদের সে দুচক্ষু পারিয়া দেখিতে পারে না। কুসুম যেদিন কাঁথাখানি দিয়াছিল, সেদিন হইতে হাজারির কেমন একটা অদ্ভুত ধরনের স্নেহ পড়িয়াছে কুসুমের উপর। বয়সে তো সে মেয়ের সমান বটেই, কাজও করিয়াছে মেয়ের মতোই। আজ যদি হাজারির হাতে পয়সা থাকিত, তবে সে বাপের স্নেহ কি করিয়া দেখাইতে হয় দেখাইয়া দিত। অন্য কিছু দেওয়া তো দূরের কথা, নিজের হাতে অমন রান্না মাংসটুকুই সে কুসুমকে দিতে পারিল না। ছোটবেলাকার কথা হাজারির মনে হয়। তাহার মা গঙ্গাসাগর যাইবেন বলিয়া জোগাড় যন্ত্র করিতেছেন, পাড়ার অনেক বৃদ্ধা ও প্রৌঢ়া বিধবাদের সঙ্গে। হাজারি তখন 8 বছরের ছেলে। সেও ভীষণ বায়না ধরিল গঙ্গাসাগর সে না গিয়া ছাড়িবেই না। তাহার ঝুঁকি লইতে কেহই রাজি নয়। সকলেই বলিল, তোমার ও ছেলেকে কে দেখাশোনা করিবে বাপু? অত ছোট ছেলে, আর সেখানে নানা ঝাক্কি, তাহলে তোমার যাওয়া হয় না। হাজারির মা ছেলেকে ফেলিয়া গঙ্গাসাগরে যাইতে পারিলেন না বলিয়া তার যাওয়াই হইল না। জীবনে আর কখনোই তার সাগর দেখা হয় নাই। কিন্তু হাজারির মনে মায়ের এই স্বার্থত্যাগের ঘটনাটুকু উজ্জ্বল অক্ষরে লেখা হইয়া আছে। হাজারি ভাবিল, যাকগে, যদি কখনো নিজে হোটেল খুলতে পারি, তবে এই রানাঘাটের বাজারে বসেই পদ্মঝিকে দেখাবো, তুই কোথায় আর আমি কোথায়। হাতে পয়সা থাকলে কালই না হোটেল খুলে দিতাম। কুসুমকে রোজ রোজ ভালো জিনিস খাওয়াবো আমার নিজের হোটেল হলে। কতকগুলি বিষয় সে যে খুব ভালো শিখিয়াছে সে বেশ বুঝিতে পারে। বাজার করা হোটেলওয়ালার একটি অত্যন্ত দরকারি কাজ এবং শক্ত কাজ। ভালো বাজার করার উপরে হোটেলের সাফল্য অনেকখানি নির্ভর করে, এবং ভালো বাজার করার মানেই হইতেছে সস্তায় ভালো জিনিস কেনা। ভালো জিনিসের বদলে সস্তা জিনিস, অথচ দেখিলে তাহাকে মোটেই খেলো বলিয়া মনে হইবে না, এমন দ্রব্য খুঁজিয়া বাহির করা। যেমন বাটা মাছ যেদিন বাজারে আকড়া, সেদিন 6 আনাসের রেল চালানি রাস মাছের পোনা কিনিয়া তাহাকে বাটা বলিয়া চালাইতে হইবে। হঠাৎ ধরা বড় কঠিন, কোনটা বাটার পোনা কোনটা রাসের পোনা।